আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টারটি সম্পর্কে। বন্ধন মানে বুঝতেই পারছো যে দুটো মৌলের মধ্যে যে পারস্পরিক বন্ধন হয়ে রাসায়নিক বন্ধন হয়ে যে একটা যৌগ তৈরি হয় সেটা কিভাবে হয় এবং সেই বন্ধনগুলোকে দুটো ভাগে কেন ভাগ করা হয়েছে সেই ব্যাখ্যাটা আমি আজকে বোঝাবো। এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন যেমন আসে সেরকম ব্যাখ্যাধর্মী প্রশ্নও আসে, মানে বিএসএ যেমন আসে সেরকম এসএ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং লং আনসার টাইপ কোশ্চেনও মাধ্যমিকে আসে। আয়নিক ও কোভ্যালেন্ট বন্ডস মানে আয়নীয় ও সমযোজী বন্ধন। আগে আমি আয়নীয় বন্ধনটা সম্পর্কে তোমাদের বলে নিই। আয়নীয় যৌগ যারা আয়নীয় যৌগ তাদের ধর্মটা কি, প্রপার্টিসটা কি, দেখো আমি একটা চার্টের মাধ্যমে তোমাদের বোঝাবো, নিশ্চয়ই তোমাদেরও পয়েন্ট করে করেই বোঝানো আছে। এক্সিস্ট অ্যাজ সলিড অ্যাট রুম টেম্পারেচার, তার মানে আয়নীয় যৌগ যারা তারা প্রত্যেকেই সলিড হিসেবে রুম টেম্পারেচারে থাকে। হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস, তার মানে হচ্ছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। মানে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা নুন হিসেবে খাই তার গলনাঙ্ক মানে তাকে গলাতে 820 ডিগ্রি 820 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন অ্যাকুয়াস সলিউশন অর মোল্টেন স্টেট, তার মানে এরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পরিবহন তখনই করে যখন এরা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় থাকে, অর্থাৎ অ্যাকুয়াস অবস্থায় থাকে। আর এরা ডিসলভ ইন ওয়াটার বাট ডু নট ডিসলভ ইন অর্গানিক সলভেন্টস, তার মানে এরা ওয়াটারের মধ্যে ডিসলভ করা যায়, এদেরকে মানে গোলা যায়, এরা ওয়াটারের দ্রাব্য জলের দ্রাব্য, কিন্তু বাকি অর্গানিক যে সলভেন্টস মানে জৈব দ্রাবক ধরো অ্যালকোহল বেনজিন এখানে এদেরকে দ্রবীভূত করা যায় না। এবার চলে আসি এদের বৈশিষ্ট্য বা ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স কি কি। দেখো একটা কমিক ক্যারেক্টারের মাধ্যমে আমি আয়নিক বন্ডটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো একজন 7টা ইলেকট্রন নিয়ে বসে আছে মুখ গোমড়া করে, এবার আরেকজন একটা ইলেকট্রন নিয়ে বসে আছে, সে তার ইলেকট্রনটাকে ছেড়ে দিতে চাইছে। যোজ্যতা কক্ষে এর আছে 7টা ইলেকট্রন, যোজ্যতা কক্ষে এর আছে একটা ইলেকট্রন। এই সেকেন্ড পারসনটা প্রথম জনকে ওই ইলেকট্রনটা দিয়ে দিতে চাইছে। Here sir, this is all I have, লাস্ট কক্ষকেরটা দিয়ে দিতে চাইছে। যেই সে লাস্ট কক্ষকেরটা দিয়ে দিল ও কিন্তু নেগেটিভ হয়ে গেল বা 8টা হয়ে গেল, আর ও পজিটিভ হয়ে গেল বলে আনন্দ করছে। তো যাই হোক, ব্যাপারটা খুব হাস্যকর ভাবে বোঝানোর চেষ্টা করলেও ব্যাপারটা হচ্ছে এই ধরনের যৌগগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়, অর্থাৎ একজন আরেকজনের কক্ষকে ইলেকট্রন দিয়েই দেয়, পুরোটাই দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এদেরকে আয়নীয় যৌগ বলা হয় এবং এদের যে যোজ্যতা তৈরি হয় এদেরকে তড়িৎ যোজ্যতা বলা হয়, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎ যোজ্যতা বলা হয়। যেমন আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই, এক্সাম্পলস দিয়ে দেখাই। দেখো সোডিয়াম আর ফ্লোরিন, সোডিয়ামের যোজ্যতা কক্ষে লাস্টে একটা ইলেকট্রন পড়ে আছে আর ফ্লোরিন 9টা ইলেকট্রন থাকে ওর, তাই ওর লাস্ট কক্ষকে কিন্তু 7টা ইলেকট্রন বসে আছে। তার মানে যদি সোডিয়াম ফ্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সোডিয়ামের যোজ্যতা কক্ষটা মানে লাস্টটা শূন্য উড়েই যাবে আর থাকবে না, তার মানে ওর কে এল কক্ষকে 8টা হয়ে যাচ্ছে আর ফ্লোরিনেরও এল কক্ষক 8টা হয়ে যাচ্ছে। ফলে এই আদান প্রদানের ফলে সোডিয়াম ফ্লোরাইড তৈরি হয়ে গেল। আরো দুটো তিনটে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক একইভাবে সোডিয়ামের লাস্ট কক্ষকে একটা আর ক্লোরিনের লাস্ট কক্ষকে একটা 7টা আছে, সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিল দুজনেরই, তাহলে লাস্ট কক্ষক বা যোজ্যতা কক্ষকে 8টা হয়ে গেল। আবার আরেকটা উদাহরণ দিই, দেখো এটা ভালো করে দেখো, এটা থেকে প্রশ্ন আসে যে ম্যাগনেসিয়ামের লাস্ট কক্ষকে 2টো ইলেকট্রন আছে, সে চাইবেই 2টো ইলেকট্রন বের করে দিতে। এবার সে ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, কিন্তু ক্লোরিনের তো একটা ইলেকট্রন নিলেই হয়ে যায়, তাহলে সে কেন ম্যাগনেসিয়ামের সাথে তড়িৎযোজী যৌগ তৈরি করবে? তার কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম
দুজন ক্লোরিনকে একটা দুটো করে দিয়ে দিল, ফলে MgCl2 তৈরি হলো, অর্থাৎ দুটো ক্লোরিনের সাথে ও যৌগ গঠন করলো। তাই এরপর দেখাচ্ছি তোমাদের NaCl এর যে স্ট্রাকচারটা, অর্থাৎ যে কোনো তড়িৎযোজী যৌগের কিভাবে স্ট্রাকচার তৈরি হয় আমি NaCl দিয়ে দেখাচ্ছি। একটা ক্রিস্টাল স্ট্রাকচার কিভাবে তৈরি হয় দেখো, লাল ডটগুলো, রেড কালারের ডটগুলো সোডিয়াম ক্যাটায়ন, আর ব্লু কালারের ডটগুলো অ্যানায়ন বা ক্লোরিন আয়ন। দেখো সোডিয়াম আয়নকে 6টি ক্লোরিন আয়ন সমান দূরত্ব থেকে সমভাবে ঘিরে থাকে, আর প্রতিটি ক্লোরাইড আয়ন সমান দূরত্বে থাকা সমভাবে 6টি সোডিয়াম আয়নকে পরিবেষ্টিত করে থাকে। মোট চার্জ তাহলে শূন্য হয়ে যাচ্ছে। আর একটি মাত্র সোডিয়াম ক্লোরাইড অণুর কিন্তু এখানে কোনো অস্তিত্ব নেই। তাই বলা হয়ে থাকে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য, অর্থাৎ আণবিক ভরেরই কোনো অস্তিত্ব ধরা হয় না। তাই সোডিয়াম ক্লোরাইডে আণবিক ভর 58.5 না বলে সংকেত ভর 58.5 ধরা হয়। এবার দেখো ক্রিস্টাল স্ট্রাকচারটা যদি এইভাবে দেখা হয় তাহলে দেখা যাচ্ছে পুরো টাইট একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই জন্যই ওদের সাধারণ অবস্থায় কঠিন অবস্থায় পাওয়া যায়। এইবার আমি চলে যাচ্ছি প্রপার্টিস অফ কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ সমযোজী যৌগদের ধর্ম। আবার আমি পড়তে পড়তে ব্যাখ্যা করতে করতে যাচ্ছি। এক্সিস্ট অ্যাজ সলিড, লিকুইড অর গ্যাসেস। এরা সলিড ভাবেও, কঠিন ভাবেও থাকতে পারে, তরল ভাবেও থাকতে পারে, আবার গ্যাস আকারেও থাকতে পারে সাধারণ তাপমাত্রায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। এদের গলানো বা ফোটানো খুব কম তাপমাত্রা প্রয়োগ করলেই হয়ে যায়। ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট এনি স্টেট। এরা ইলেকট্রিসিটি কন্ডাক্টই করে না, এরা আয়ন তৈরি করে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করেই না। ডিসলভ ইন অর্গানিক সলভেন্টস বাট ডু নট ডিসলভ ইন ওয়াটার। এরা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু জলে দ্রবীভূত হয় না। এবার আমি কিছু এক্সাম্পলস দিয়ে তোমাদের দেখাচ্ছি, উদাহরণ দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে কার্বন মিথেন তৈরি করেছে, কার্বনের চারটে ব্লু গুলো কার্বন দিয়ে বোঝানো হচ্ছে, 4টে ইলেকট্রন চারদিকে হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে 4টে বন্ড তৈরি করেছে। এরা কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দেয় না, এরা ইলেকট্রনটাকে শেয়ার করে। উভয় পরমাণুই এই ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে রাসায়নিকভাবে যুক্ত হয়। ঠিক আছে, এই যে সমানভাবে ইলেকট্রন জোড়কে গ্রহণ করে বা ব্যবহার করে, তাই এই মৌলের যোজ্যতাটাকে সমযোজ্যতা বলা হয়, আর এই বন্ধনটাকে সমযোজী বন্ধন বলা হয়, আয়নীয় নয়। আরো একটা উদাহরণ দিই, দেখো H2O এবং অ্যামোনিয়া, এক্ষেত্রেও তাই দুজনেই যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলোকে সমানভাবে ব্যবহার করেছে এবং বন্ড তৈরি করেছে। অক্সিজেন হাইড্রোজেনের সাথে একটা বন্ড, আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা বন্ড, সেই জন্য H2O। এখানে হাইড্রোজেন কিন্তু দুটো, অক্সিজেন একটা। আবার অ্যামোনিয়া দেখো, নাইট্রোজেন একটা কিন্তু সে 3টে হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করেছে, তাই NH3। এইবার চলে যাচ্ছি আরো এক্সাম্পলস এর দিকে, কারণ সমযোজী বন্ধনকে না আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন। আমি এই ছবিটা দিয়ে, নাইট্রোজেনের যে ছবিটা দেখছো সেখানে দেখো নাইট্রোজেনের 3টে, টোটাল নাইট্রোজেন 5টা থাকে যোজ্যতা কক্ষকে, দুটো যোজ্যতায় ব্যবহার করছে না, বাকি 3টে ব্যবহার করছে। এদিক থেকে এও 3টে ব্যবহার করছে, করে এইটা একটা বন্ড হয়ে যাচ্ছে, ফলে এরা দুজনে 3টে বন্ড শেয়ার করছে, তাই এটা ট্রিপল বন্ড মানে ত্রিবন্ধন তৈরি করলো, সমযোজী ত্রিবন্ধন। আরো একটা উদাহরণ দিই, এখানে আমি এই উদাহরণটাতে 3টে বন্ডই সুন্দর করে দেখানো হয়েছে, একটা সিঙ্গেল বন্ড বা এক বন্ধন, একটা ডাবল বন্ডস বা দ্বিবন্ধন, আর একটা ট্রিপল বন্ডস বা ত্রিবন্ধন। দেখো এইটাই হচ্ছে সিঙ্গেল বন্ড তৈরি করেছে C2H6, ইথেন। এটা C2H6 তৈরি করেছে, এটা ইথিলিন,
এটা C2H4। এখানে কার্বন যেহেতু 4টে বন্ড তৈরি করবেই, যার কারো সাথেই হোক কার্বনে 4টে বন্ড লাগবে, তাই দেখো সেকেন্ড কার্বনটাতে দুটো হাইড্রোজেনের সাথে দুটো করেছে আর এই কার্বনটার সাথে দুটো করেছে। তাহলে এই কার্বনটা প্রথম কার্বনটার সাথেও 4টে বন্ড আটকে আছে, দ্বিতীয় কার্বনটার সাথেও 4টে বন্ড আটকে আছে, আর দুজনে দুটো বন্ড শেয়ার করে দিচ্ছে। তাই এদের সমযোজ্যতা ডাবল বন্ড তৈরি করছে। আর অ্যাসিটিলিন C2H2 এখানে কিন্তু ট্রিপল বন্ড তৈরি হয়েছে, যেহেতু কার্বনে 4টে বন্ড তৈরি করতেই হবে। এখানে আবার সুন্দর করে দেখানো হয়েছে সিঙ্গেল বন্ড মানে এই দেখো একটা বন্ড এবং দুটো ইলেকট্রন দুজনে শেয়ার করছে, এইখানে একটা এইখানে একটা। ডাবল বন্ড মানে দুজনেই শেয়ার করবে কিন্তু দুটো বন্ড শেয়ার করবে, তার মানে 4টি ইলেকট্রন কাজ করবে সেখানে, দুদিকে দুটো দুটো করে। ট্রিপল বন্ড মানে 6টা ইলেকট্রন শেয়ার করবে, তার মানে বুঝতেই পারছো একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। এটা মাথায় রাখবে যে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। তাহলে ডাবল বন্ড মানে 4টে ইলেকট্রন আর ট্রিপল বন্ড মানে 6টা ইলেকট্রন দুটো মৌল শেয়ার করে বন্ড তৈরি করে যৌগ গঠন করছে। এরা হচ্ছে সমযোজী যৌগ আর এই যোজ্যতাটাকে সমযোজ্যতা বলা হয়। এবার লুইস ডট স্ট্রাকচার কি সেটা একটু বুঝি। বিজ্ঞানী G.N. লুইস মৌল বা যৌগের গঠনের ক্ষেত্রে উপাদান পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন জোড়গুলোকে অন্তর্বর্তী যে কক্ষের ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বিন্দু বা ডট বা ছেদবিন্দু বা ক্রস দ্বারা উনি প্রকাশ করেছেন, নিউক্লিয়াসকে প্রকাশ করেছেন। এই স্ট্রাকচারগুলোকেই লুইস বন্ড স্ট্রাকচার বলা হয়। এখানে বন্ডটা আঁকা হয়নি, শুধু ডট বা ক্রস দিয়ে দেখানো হয়েছে। অক্সিজেনের গুলো ক্রস দিয়ে দেখো আর কার্বনের গুলো ডট দিয়ে, এটাকেই লুইস ডট স্ট্রাকচার বলা হয়। মানে এখানে কিন্তু কার্বন এই অক্সিজেনের সাথে দুটো বন্ড করেছে, এই অক্সিজেনটার সাথে দুটো বন্ড করেছে, মানে ওর কিন্তু টোটাল 4টে বন্ডই তৈরি করবে। তাহলে কার্বন ডাই অক্সাইডে টোটাল কার্বন দুটো দুটো 4টে বন্ড করে আর অক্সিজেন একটা দুটো আর এই অক্সিজেনটা দুটো। এই যে ক্রস বা ডট দিয়ে দেখানো হয়েছে ইলেকট্রনগুলোকে, এই স্ট্রাকচারটাকে বন্ড দিয়ে না দেখিয়ে ডট আর ক্রস দিয়ে দেখানো হয়েছে, তাই এই স্ট্রাকচারটাকে লুইস ডট স্ট্রাকচার হিসেবে বলা হয়। আরো একটা দেখাচ্ছি, দেখো NH3 অ্যামোনিয়া। একটু আগেও আমি তোমাদের দেখিয়েছি অ্যামোনিয়া। দেখো নাইট্রোজেনের কে ডট দিয়ে দেখানো হয়েছে আর হাইড্রোজেনের গুলোকে ক্রস দিয়ে দেখানো হয়েছে। 3টে বন্ড নাইট্রোজেন তৈরি করেছে, তাই এইটাকে বন্ড না দিয়ে বন্ড করেও তুমি দেখাতে পারো, কিন্তু লুইস ডট স্ট্রাকচার বললে তোমাকে এইভাবেই দেখাতে হবে। এবং 2019-এ এসছেও যে নাইট্রোজেন যে NN বন্ড তৈরি হচ্ছে, ত্রিবন্ধন তৈরি করছে, সেটা লুইস ডট স্ট্রাকচারের সাথেই দেখাও। তখন কিন্তু তুমি বন্ড আঁকলে অসুবিধা হবে, আগে তোমাকে ডট দিয়ে বোঝাতে হবে, ডট আর ক্রস দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, তাহলে আপাতত আজকে আমি যেগুলো বোঝালাম সেগুলো আবার একটু বলে দিই। তড়িৎ যদি যৌগ মানে কঠিন হয়, তড়িৎ বিশ্লেষণ করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের বেশি হয় এবং এরা সাধারণত জলে দ্রবীভূত হয়। সমযোজী যৌগ কঠিন তরল গ্যাসীয় হতে পারে, তড়িৎ অবিশ্লেষ্য, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় এবং এরা জৈব দ্রাবক বা অর্গ্যানিক সলভেন্টে দ্রবীভূত হয়। ঠিক আছে। আর লুইস ডট স্ট্রাকচার একমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রেই প্রাধান্য পায়। আর সমযোজী মানে দুজনে সমানভাবে ইলেকট্রনকে ব্যবহার করে বন্ড তৈরি করে, আর তড়িৎযোজী যৌগ মানে একজন আরেকজনকে দিয়ে দেয় ইলেকট্রনটাকে পুরোপুরি। যাই হোক, আজকে খুবই সংক্ষেপে বোঝালাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।